নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারের সাজেশান নিয়ে আলোচনা করছি। তো দেখো, আজকে আমি তোমাদের কিন্তু রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারে, ঠিক আছে, এবং যেটা প্রতি বছর উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আমি প্রশ্নগুলো তোমাদের আস্তে আস্তে প্রতিদিন একটা করে প্রশ্ন কিন্তু সলভ করে দেবো, ঠিক আছে। এক সেকেন্ড দাঁড়াও। প্রথম প্রশ্ন সিলেক্ট করেছি, আন্তর্জাতিক সম্পর্কে প্রকৃতি ও পরিধি বিশ্লেষণ করো, অথবা একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি আলোচনা করো, অথবা আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো এর বিষয়বস্তু আলোচনা করো। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন তোমাদের কি করে পড়তে হবে, ঠিক আছে, এবং কি করে লিখতে হবে তার টেকনিক এবং সেই অ্যান্সারগুলো তুলে ধরছি, তোমরা খাতায় নোটস করে নেবে। তো দেখো, প্রথমে কি লিখেছি, প্রাচীনকাল থেকেই আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বিষয়ে আলোচনার সন্ধান পাওয়া যায়। চীনের দার্শনিক মেনসিয়াস, মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী কৈটিল্য এবং ইতালির দার্শনিক ম্যাকিয়াভেলির রচনা কথা এ প্রসঙ্গে উল্লেখ করা যায়। পরবর্তী সময়ে 1648 সালে জাতীয় রাষ্ট্রের উদ্ভব, অষ্টাদশ শতকে ইংল্যান্ডের শিল্প বিপ্লব আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে এক তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। বিংশ শতাব্দীর প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্ক সাবেকি কূটনীতি দ্বারা পরিচালিত হতো। বিশেষজ্ঞদের মতে এই প্রথম বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্কের পর্যালোচনা গুরুত্ব লাভ করে, ঠিক আছে, ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? এগুলো কিন্তু বাড়িতে বসে খুব সুন্দর করে নোটস করে নেবে, ওকে। দেখো, তারপরে পয়েন্টে আমরা কি লিখেছি, ভালো করে দেখে নাও তোমরা। তারপরে পয়েন্টে লিখেছে, আন্তর্জাতিক সম্পর্কের কোনো সুস্পষ্ট সংজ্ঞা না থাকলেও সাধারণভাবে বলা যায় যে আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক ও অরাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংগঠন, যুদ্ধ, শান্তি, নিরস্ত্রীকরণ, জোট গঠন, আণবিক সন্ত্রাস সহ সমগ্র আন্তর্জাতিক ব্যবস্থার যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে, ঠিক আছে। দেখো, আন্তর্জাতিক সম্পর্কে প্রকৃতি কী আছে? রাষ্ট্রবিজ্ঞানী এইচ কারের মতে দীর্ঘকাল পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্কের মূল বিষয় ছিল যুদ্ধ প্রতিরোধের উপায় অনুসন্ধান। লার্কে সৈয়দ এই অভিমত পোষণ করে। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী যুগে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কূটনৈতিক ইতিহাস বোঝাতো। এই সময় আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি নির্ণয়ে কূটনীতিকরা মুখ্য ভূমিকা পালন করতেন। প্রকৃতপক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক রাজনীতির আমূল পট পরিবর্তনের ফলে আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী দৃষ্টিভঙ্গির আত্মপ্রকাশ ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সম্মিলিত জাতিপুঞ্জ ইউএনও প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক রাজনীতির দ্বিমুখীকরণ ঘটে এবং ফলশ্রুতিস্বরূপ উদ্ভব হয় ঠান্ডা লড়াই। দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে নোটসগুলো তৈরি করে দেওয়া হচ্ছে, তোমরা বাড়িতে বসে কিন্তু এইগুলো কিন্তু পড়বে, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, দেখো তারপরের পয়েন্টে কী আছে, নয়া বিশ্ব ব্যবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক ব্যাপকভাবে পরিবর্তন হওয়ার ফলে পুরনো জাতীয় রাষ্ট্র নতুন রাজনৈতিক রূপ নিয়েছে। অসংখ্য অরাষ্ট্রীয় কর্মকর্তা আন্তর্জাতিক সমাজকে প্রভাবিত করতে চলেছে, ফলে জাতীয় অর্থনীতির পুনর্বিন্যাস ঘটেছে। জাতীয় রাষ্ট্রের অপ্রতিরোধ্য ও সার্বভৌম ক্ষমতা বজায় রাখা যাচ্ছে না। স্বেচ্ছায় চাপের ফলে রাষ্ট্রগুলি আঞ্চলিক গোষ্ঠী গড়ে তুলতে বাধ্য হয়েছে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে এবং একমুখী বিশ্ব গড়ে উঠেছে। নয়া বিশ্ব ব্যবস্থায় বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, বিশ্বব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড প্রভৃতি পৃষ্ঠপোষকতায় বিশ্বায়নের প্রভাব উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক দ্রুত পট পরিবর্তন ঘটে চলেছে। তো দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। দেখো,
এবার দেখো আমাদের পরের পয়েন্টে কী আছে, আমাদের পরের পয়েন্টে আছে, এক সেকেন্ড, আমাদের পরের পয়েন্ট কি বলেছে, অন্তঃবিজ্ঞানমূলক বিষয়। বর্তমানে কোনো রাষ্ট্র তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে গিয়ে শুধুমাত্র নিজের অর্থসামাজিক ও রাজনৈতিক ভৌগোলিক অবস্থা তথা সামরিক সামর্থ্যের বিশ্লেষণ করে ক্ষান্ত হয় না, পাশাপাশি অন্যান্য রাষ্ট্রের জনমত, মানব সম্পদ, সামরিক সামর্থ্য, প্রাকৃতিক সম্পদ, ভৌগোলিক অবস্থান, বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার উদ্ভাবন ও ইত্যাদি বিষয়ের পর্যালোচনা করে দেখে। এ কারণে ওলসন বলেছেন যে আন্তর্জাতিক সম্পর্ককে একটি বিজ্ঞানমূলক ও এ বিষয়ে গণ্য করা উচিত। দেখো আমাদের উপসংহারে কী লিখেছি, আন্তর্জাতিক সম্পর্কে ভৌতবিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যার মতো প্রকৃত বিজ্ঞানের মর্যাদা লাভ না করলেও এটি নিঃসন্দেহে একটি গতিশীল সামাজিক বিজ্ঞানরূপে অভিহিত করা যায়। আন্তর্জাতিক সম্পর্কের পাঠ্য বিষয় অনড় নয়। প্রকৃতিগত দিক থেকে একথা বলা যায় যে আন্তর্জাতিক ব্যবস্থা দ্রুত পরিবর্তনশীল, আর এক পরিবর্তনশীলতা নিরিখেই আন্তর্জাতিক সম্পর্কের। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে নোটসগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। যাদের বইটা নেই, যারা নোটসগুলো লিখবে, নোটসগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। আজকে এই প্রশ্নটা থাকবে, পরের দিন আরও প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরবো, ঠিক আছে। আর ছাত্রছাত্রীরা সবসময়ের জন্য লাইভ ক্লাসের সঙ্গে যুক্ত থেকে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। এবং এই তার পরের দিন দেখো এবার তোমাদের আর একটা প্রশ্ন তোমাদের আমি দিয়ে দেবো, দেখো এটা, দেখো এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, পরের দিন আমি করে দেবো। আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো, আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। এটা কিন্তু আমি তোমাদের পরের দিন কিন্তু করে দেবো, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? আর দেখো আমি একটা কথা বলতে পারি, দেখো এখানে এই প্রশ্নগুলো দেবো, ঠিক আছে। দেখো আরও কী আছে, দেখো নোটসগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, তোমাদের দেখাচ্ছি। তোমাদের উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলো দেখো, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলো, এটাও কিন্তু ভালো করে করবে। উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছো। এবং যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আরেকবার তুলে ধরছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি। দেখো আন্তর্জাতিক সম্পর্ক দেখেছে, এটা দেখে নাও, নোটসগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে। খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। যারা ভিডিওটা দেখছো, এখান থেকে মাত্র কয়েকটা প্রশ্ন সিলেক্ট করেছি, যদিও এটা আমি পার্সোনালভাবে আলাদাভাবে ভিডিওগুলো করব। তো আমি তোমাদের সামনে পরীক্ষাতে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ, ফাটাফাট করে আমি তোমাদের সামনে তুলে ধরছি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য। আমি পরের দিন এইটার নোটসটা আজকেই করে দেবো ভাবছি, তোমরা এটা একটু দেখতে পারো, ঠিক আছে। নোটসগুলো মার্ক্সবাদের মূল সূত্র, ঠিক আছে, মার্ক্সবাদ উদারনীতিবাদ খুবই গুরুত্বপূর্ণ, আশা করি এখান থেকে একটা প্রশ্ন দেবে। দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের সামনে আমি তুলে ধরেছি দ্বন্দ্বমূলক বস্তুবাদ, বৈপরীত্য দ্বন্দ্ব, অস্বীকৃতি, ঠিক আছে, ঐতিহাসিক বস্তুবাদ, দেখে নাও খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। ওকে, দেখতে পাচ্ছ সরাসরি এসবি একাডেমিক সেন্টার তোমাদের সামনে তুলে ধরেছে। এসবি একাডেমিক সেন্টার এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটা ছেলেমেয়ে সরাসরি লাইভ ক্লাসের সঙ্গে যুক্ত থাকে, যেখানে প্রত্যেকটা ছেলেমেয়ে সরাসরি লাইভ ক্লাসকে সাপোর্ট করে থাকে। যারা নোটসগুলো লেখনি বা যাদের টিচার নেই আর কি, যারা নিজেরা পার্সোনাল পড়াশোনা করে, তারা অবশ্যই নোটসগুলো লিখবে। বাই টাটা, সব ভালো থাকবে, ওকে।